ওয়েলকাম টু প্রসপার স্টাডি সেন্টার। আমরা এই ভিডিওতে দেখে নেব যে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের জাস্ট আগের বছর কি কোশ্চেন দিয়েছিল। ঠিক আছে, আমরা কবেকার দেখব 7-8-2025 শিফটের আমরা কোশ্চেনটা দেখে নেব, কারণ সামনে আমাদের এনটিপিসি পরীক্ষা আছে এবং এই এনটিপিসি পরীক্ষার জন্য আমাদের প্রিভিয়াস যে এনটিপিসি কোশ্চেন সেটা কি কি পরীক্ষা এসেছে, সেই পরীক্ষায় কি কি কোশ্চেন অঙ্ক দিয়েছে সেগুলো আমরা দেখব। ঠিক আছে, তাহলে আমরা সলভ করে নিই এখান থেকে কিছু কোশ্চেন। দেখো, প্রথম প্রশ্নের মধ্যে কি বলেছে, আ নাম্বার হোয়েন ইনক্রিজড বাই 100, যখন একটা সংখ্যা 100% বাড়ানো হলো। আমি ধরে নিলাম সংখ্যাটা হচ্ছে 100, ঠিক আছে, আরও 100% বাড়ানো হলো মানে 100, তাহলে বেড়ে গিয়ে কত হলো 200, বেড়ে গিয়ে কত হলো 200। আর এখানে বলেছে কত বেড়ে গিয়ে কত হবে 2820 হবে। তার মানে এই 200 সমান সমানই এই 200 সমান সমানই কত 2820। ঠিক আছে, এটা বেড়ে গিয়ে হলো। এবার অ্যান্সার কি চেয়েছে, তার নাম্বার। আমরা সংখ্যাটাকে কত ধরেছিলাম, আমরা সংখ্যাটাকে 100 ধরেছিলাম। তাহলে 200তে যদি এত হয় তাহলে 1 সমান সমান কত 2820 ডিভাইডেড বাই 200। আর সংখ্যাটা আমরা 100 ধরেছি, তাহলে 100তে কত, তাই না, ইন্টু কত 100। কাটাকুটি করো, দুটো শূন্য কেটে দাও, 2 দিয়ে কাটো, 1410। ক্লিয়ার? তাহলে অ্যান্সার কত হবে 1410। পরের কোশ্চেন দেখে নিই। The cost of 8 pencil, the cost of 8 pencil, 8 pen and 10 pencil is 132। তাহলে 8 পেন্সিল আমি ধরলাম, এক একটা পেন্সিলের দাম এক্স, তাহলে 8টা পেন্সিলের দাম 8x। 10টা পেন্সিল, এক একটা পেন্সিলের দাম ওয়াই, তাহলে 10টার দাম কত হবে 10y। এই দুটোর দাম কত বলে দিয়েছে, টোটাল বলে দিয়েছে 132। কত টাকা বলে দিয়েছে বলো, 132 টাকা বলে দিয়েছে। if the cost of a pen decreases by 2, যদি একটা কলমের দাম 2 টাকা কমে যায়, তাহলে একটা কলমের দাম আমি কত ধরেছি, x টাকা ধরেছি। যদি 2 টাকা কমে যায়, ঠিক আছে, যদি 2 টাকা কমে যায় এবং কস্ট অফ পেন্সিল ইনক্রিজেস বাই 7 এবং পেন্সিলের দাম y যদি 7 টাকা বেড়ে যায়, ঠিক আছে, দেন দ্য কস্ট অফ 17 পেন্স, তা 17টা পেনের দাম, একটা পেনের দাম এক্স, তার একটা পেনের দাম কত হবে ইন্টু 17, তাই না, এবং 6টা পেন্সিলের দাম, এর সাথে 6 গুণ করে দাও। এটা ইকুয়েশন বেসড প্রশ্ন। তাহলে টোটাল এর ভ্যালু কত হচ্ছে, টোটাল এর ভ্যালু হচ্ছে 136, টোটাল এর ভ্যালু হচ্ছে 136। ঠিক আছে, তাহলে এটা কত হবে 17x, 17x মাইনাস কত 34 প্লাস 6 দিয়ে করো 6y, ঠিক আছে, প্লাস 42 ইজুকাল টু কত 136। তাহলে দেখো 17, এটা আমরা বাদ দাও, 42 থেকে 34 বাদ দেবে, তাহলে এটা কত হলো আমাদের 17x প্লাস 6y। আর এই 42 থেকে 34 বাদ দাও, এই 42 থেকে 34 বাদ দাও, কত হবে 8। এই প্লাস 8 এখানে এসে মাইনাস হয়ে যাবে, 136-এর সাথে মাইনাস করে দাও, 136-এর সাথে 8 মাইনাস করে দাও। ঠিক আছে, 8 মাইনাস করলে কত হবে 128, 128। এই আমাদের একটা ইকুয়েশন হয়ে গেল, এই একটা আমার ইকুয়েশন হয়ে গেল। তো ইকুয়েশনগুলো সমান করে দাও, কত হবে 17x প্লাস 6y প্লাস কি বলো 6y ইকুয়াল টু কত 128। এবার আমি যে কোনো একটা মান বের করব। একটা কাজ করি, আমি এখানটা 10 দিয়ে গুণ করি। ঠিক আছে, আমি এখানটায় 10 দিয়ে গুণ করি, 10 দিয়ে গুণ করলে আমার ওয়াই ওয়াই কেটে যাবে, কারণ এখানটা 10 দিয়ে গুণ 6 দিয়ে গুণ করবো, এটা 10 দিয়ে গুণ করবো। তাহলে একটা কাজ করো, এটাকে তুমি গুণ করো 6 দিয়ে, এটাকে গুণ করো 10 দিয়ে, কারণ এই দুটোকে সমান করার জন্য আমি গুণটা করছি। তাহলে কত হচ্ছে বলো, 6 8 48 প্লাস 6 10 কত 60 ওয়াই ইজুকাল টু কত 6 2 12 2 হাতে আমার 1, 318 19 হাতে আমার 1, 792। এবার 10 দিয়ে গুণ করো, এটা 170, এটাকে আমি উপরে লিখছি, লিখলেই হলো, কোনো ব্যাপার না। 170x, এটাকে এক্স করো, প্লাস 6 10 কত 60 ওয়াই, ঠিক আছে, ইজুকাল টু কত 1280, 1280। এবার এটাকে বিয়োগ করতে হবে, মাইনাস মাইনাস মাইনাস, প্লাসে মাইনাস এটা কেটে গেল,
তাহলে 170 থেকে 48 বাদ দাও। 170 থেকে যদি আমরা 48 বাদ দিই তাহলে কত হবে? 2 হাতে আমার 1, 4কে 5, 2 122 সমান সমান এটা বাদ দাও। 8 হাতে আমার 1, 9কে 10, 8 হাতে আমার 1, 7 আর 8, 4, এটা কত হলো? এক্স। 122 দিয়ে এটাকে কাটো 2, তাহলে এক্স এর ভ্যালু কত হলো? 2। এক্স এর ভ্যালু কত হলো? 2। তাহলে এক একটা পেন্সিলের দাম হচ্ছে 2 টাকা, এক একটা পেনের দাম হচ্ছে 2 টাকা। এবং আমার এক একটা পেন্সিলের দাম বের করতে হবে। ঠিক আছে, যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও। এই ইকুয়েশনে আমি বসিয়ে দিলাম। ঠিক আছে, এখানটা আমি এক্স এর মানটা বসিয়ে দিই, তাহলে আমার ওয়াই মানটা বেরিয়ে যাবে। তাহলে এখানটা যদি আমি বসাই তাহলে কত হবে বলো? 8x। এই এক্স এর জায়গায় 2 বসাবে, তাহলে 8 দুগুণে কত? 16। 8 দুগুণে কত? 16 প্লাস কত? 10y। 16 প্লাস কত হচ্ছে? 10y ইকুয়াল টু কত হচ্ছে এই জায়গায় আমাদের? 132। ঠিক আছে, ইকুয়াল টু কত হচ্ছে এই জায়গাটা আমাদের? 132 হচ্ছে। তাহলে এই 132 এখান থেকে 16 বাদ, এখানটা আমাদের মাইনাস যাবে। ঠিক আছে, এখানটা আমাদের মাইনাস করতে হবে। তাহলে এক্স এর মান কত হলো এখানে আমার? না, এক্স এর মানটা 2 না, এখানটা এক্স মান 4 হবে। সরি, 4 দুগুণে 4 দুগুণে 4 হবে, এক্স এর মান 4 হবে। তাহলে এখানটা 4 দিয়ে 8 করো, 4টা 32, এটা 32 হবে। ঠিক আছে, এই 32 এখানে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে 132 থেকে 32 বাদ দিলে কত? 100। তাহলে 10y ইকুয়াল টু কত? 100। তাহলে 10 10, 10 10 100, তাহলে ওয়াই মান হচ্ছে 10। ওয়াই ভ্যালু কত? 10। তাহলে এক একটা পেন্সিলের দাম 10 টাকা, আর এক একটা পেনের দাম হচ্ছে 4 টাকা। অ্যান্সার কি চেয়েছে ওরা? যে 12টা পেনের দাম কত? তাহলে 12টা পেনের দাম কত? তাহলে 12, একটা পেনের দাম কত? 4 টাকা, একটা পেনের দাম হচ্ছে 4 টাকা। তাহলে 12টা পেনের দাম কত হবে? 4 বারং 48 টাকা। ঠিক আছে, আর এক একটা পেন্সিলের দাম কত? 10 টাকা, কারণ আমরা ওয়াই ধরেছি। আর কটা পেন্সিলের দাম চেয়েছে? 9টা। তা 9 10-এ 9 দিয়ে গুণ করো, 9 ইন্টু 10, 9 10-এ কত হবে? 90। যোগ করে দাও, 8 9 4-এ 13। তাহলে কত হচ্ছে? এখানটার যোগটা করি, 12 ইন্টু 4 সমান সমান 48, আর 9 ইন্টু 10 সমান সমান কত? 90। তাহলে কত হচ্ছে? 138। কত হচ্ছে? 138 আমাদের অ্যান্সার, অপশন নাম্বার 1। ক্লিয়ার? এটা একটা ইকুয়েশন বেসড অঙ্ক ছিল, কিছু করার নেই, এভাবেই করতে হবে। পরের অঙ্কে চলে আসি। এটা আমাদের একটা জিওমেট্রি দিয়েছে, দেখো জ্যামিতি দিয়েছে। ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি, একটা ত্রিভুজ আছে ধরো, ত্রিভুজ এ বি আর সি। বিডি এসির উপরে লম্ব, এই যে এসি দেখতে পাচ্ছ না, এসির উপরে একটা লম্ব আছে বিডি। ঠিক আছে, বিডি হচ্ছে একটা লম্ব। অ্যাট ডি, আচ্ছা, কোন ডিবিসি 16 ডিগ্রি, ডিবিসি, এই যে ডিবিসি, তার মানে এইটার মান হচ্ছে 16 ডিগ্রি। এটার মান কত? এইটার মান হচ্ছে 16 ডিগ্রি। ঠিক আছে, ই ইজ আ পয়েন্ট অন বিসি। ই হচ্ছে একটা পয়েন্ট বিসির ওপরে, এই বিসি আছে, বিসির ওপরে একটা পয়েন্ট হচ্ছে ই, এই বিসির ওপরে একটা পয়েন্ট হচ্ছে ই অন বিসি সাচ দ্যাট, এমনভাবে যে সি এ ই 51 ডিগ্রি, সি এ ই, তবে সি এ ই তার মানে এইটা, এই সি এ ই, এই সি এ ই কত ডিগ্রি? 51 ডিগ্রি। ক্লিয়ার? কত ডিগ্রি? 51 ডিগ্রি। অ্যান্সার কি চেয়েছে? হোয়াট ইজ দ্য মেজার অফ এ ই বি, তাহলে এ ই বি এর মান চেয়েছে, এ ই বি তার মানে এইটার মান চেয়েছে, এই কোনটার মান চেয়েছে, যে এইটা কত। বুঝতে পারলাম? জিওমেট্রি মেন হচ্ছে ছবিটা, যদি তোমরা এই ছবিটা ঠিকঠাক রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের ইজিলি হয়ে যাবে। এবং আমি ক্লাসে কিন্তু এই সব রুলস আমি করিয়ে দিয়েছি, যারা আমাকে পড়ো, যারা আমার ক্লাস করো, তাদের কাছে কিন্তু এটা কোনো ব্যাপার না। এটা আমি কিন্তু ট্রায়াঙ্গেলে করিয়ে দিয়েছি সকাল এবং বিকেলের ব্যাচে। তাহলে দেখো এটা কি হবে, আমার কাছে এটা চেয়েছে। শোনো, এইটা কত ডিগ্রি? সরলরেখাবো 90 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর এটা কত ডিগ্রি? 51 ডিগ্রি। তা তোমরা দেখতে পাচ্ছ এইটা একটা ত্রিভুজ, এইটা একটা কি ত্রিভুজ, যেটা আমি বোল্ড করছি না, এটা দেখো যেটা আমি বোল্ড করছি এটা একটা ত্রিভুজ। আর ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। 180-র মধ্যে এইটা হচ্ছে 90, এটা হচ্ছে 90, এইটা হচ্ছে 51, তাহলে কত হচ্ছে? 1 9 5 14, তাই না? 141। তাহলে টোটাল হচ্ছে 180, আর এটা হচ্ছে কত? 41। তো এটাও আমরা যদি মাইনাস করি তাহলে আমাদের কত হবে? 9 4 কে 5, 139। ক্লিয়ার? কত হচ্ছে বলো? 139। তাহলে এইটা আমাদের হচ্ছে 139, এই কোণটা হচ্ছে 139। এবার মাথায় রাখবে এই কোণ দুটো হচ্ছে একান্তর কোণ।
এইটা যত হবে এইটাও তাই হবে। এটাও 139 মানে আমার কত হচ্ছে, এইটাও আমার 139 হবে। ঠিক আছে, এইটাও আমার কত ডিগ্রি হবে বলো, 139 হবে। বুঝতে পারলাম? আচ্ছা, এইটা আমাদের 139 হলো, আর এইটা আমাদের দাঁড়াও, এইটা আমাদের কত ডিগ্রি হলো, এটা 51 ডিগ্রি হলো, এটা 141 ডিগ্রি হলো। ঠিক আছে, এটা 90 ডিগ্রি, এটা 90, আর এটা কত 51, 141। তাহলে ও সরি, এখানটা আমার বিয়োগটা ভুল হয়েছে, সরি। এটা আমার 141 হবে। তাহলে কত হচ্ছে, 9 হাত আমরা 4 5, 39। তাহলে এইটা কত হলো, 39 ডিগ্রি। কত ডিগ্রি, 39 ডিগ্রি। এইটা যদি 39 ডিগ্রি হয় তাহলে এইটাও 39 ডিগ্রি হবে, এটাও 39 ডিগ্রি হবে। আর এই তিনটে কোণের মান হবে 180 ডিগ্রি। তাই এইটা তো 16 ডিগ্রি, এটা 39 ডিগ্রি। তাহলে এটা কত ডিগ্রি হবে, 180 থেকে দুটোকে বাদ দিয়ে দাও। তাহলে আমার 39 আর কত 16 যোগ করলে কত হবে, 9 6 15 5 হাত আমার 1 2 55। ঠিক আছে, কত হচ্ছে 55। তাহলে 180 থেকে 55 বাদ দিয়ে দাও, 180 থেকে 55 বাদ দিয়ে দাও। দেখো 5 হাতে আমার 5 আছে 6, 125 ডিগ্রি। অপশন নাম্বার 4। ক্লিয়ার? পরের অঙ্কে চলে আসি। এটা আমাদের একটা রেশিও অঙ্ক দিয়েছে বলতে পারো, একটা রেশিও চ্যাপ্টারই বলতে পারো। আচ্ছা, 75,400 টাকা, 75,000 75,400 টাকা, একে ভাগ করা হয়েছে কার কার মধ্যে, এ বি সি এর মধ্যে ভাগ করা হয়েছে, এ বি সি এর মধ্যে ভাগ করা হয়েছে। এমনভাবে ভাগ করা হয়েছে যে 3 টাইমস দ্য শেয়ার অফ এ, যে এর 3 গুণ। ঠিক আছে, এর 3 গুণ, এর 3 গুণ সমান সমান 9 টাইমস দ্য শেয়ার অফ বি, বি এর 9 টাইমস। তাহলে বি এর কত গুণ, 9 গুণ, সমান সমান ইকুয়াল টু 4 টাইমস অফ সি। তাহলে সি এর কত গুণ, 4 গুণ, সি এর কত গুণ, 4 গুণ। ঠিক আছে, তাহলে বলেছে এর শেয়ার কত, তাহলে এ কত টাকা পাবে। তাহলে 75,400 টাকার মধ্যে এমনভাবে ভাগ করেছে তিনজনের মধ্যে, এই সমানের অনুপাতে ভাগ করেছে, তাহলে এ কত টাকা পাবে। শোনো, এই মাঝখানে সমান সমান সাইন আছে না, সমান সমান সাইন থাকলে এটাকে রেশিওতে ট্রান্সফার করো, এটাকে রেশিওতে ট্রান্সফার করো, এইচ টু বি এস টু সি। রেশিওতে সমান সমানটাকে রেশিওতে ট্রান্সফার করবে। কিভাবে করবে, তিনটে সংখ্যা আছে, যেটা বের করবে তাকে বাদ দাও। ধরো তুমি এর মানটা বের করছো, এ কে বাদ দিয়ে দাও। ঠিক আছে, এ কে বাদ দিয়ে দাও, এই দুটোকে গুণ করো, 4 নং কত, 36। এবার তুমি বি এর মানটা বের করছো না, তাহলে বি মানটা বাদ দিয়ে দাও, সি আর এ গুণ করো, 3 4 12। এবার তুমি সি এর মানটা বের করছো, সি কে বাদ দিয়ে দাও, এ আর বি গুণ করো, 3 নং 27। বুঝতে পারলাম? এইবার এটাকে কেটে কুটে ছোট করো, 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে কত হবে, 3 12 36, 3 দিয়ে কাটো, 3 4 12, 3 দিয়ে কাটো, 3 নং 36। ক্লিয়ার? তাহলে আমি ধরে নিলাম এ পাবে 12 টাকা, বি পাবে 4 টাকা, আর সি পাবে 9 টাকা। তার টোটাল কত টাকা হলো, তাহলে 12 আর 4 কত, 16, 16 আর 9 কত, 25। কত টাকা হচ্ছে, 25 টাকা হচ্ছে। এই 25 সমান সমানই কত, 75,400। এই 25 সমান সমানই কত, 75,400। ঠিক আছে, তাহলে 1 সমান সমান কত, 1 সমান সমান কত, ডিভাইডেড বাই 25। 25-এর ভ্যালু 75,400, তাহলে 1-এর ভ্যালু কত, তাই আমরা 25 দিয়ে ভাগ করব। এইটা দিয়ে যদি ভাগ করি তাহলে 1-এর ভ্যালু বেরোবে। এবার অ্যান্সার চেয়েছে কি, শেয়ার অফ এ, এর কত আছে, 12 আছে, তাহলে 12-এর ভ্যালু চেয়েছে। তাহলে 12-তে কত হবে, ইন্টু 12, ইন্টু কত বলো, 12। ক্লিয়ার? 5 দিয়ে কাটো, 5 5 25, 5 দিয়ে কাটো, 5 15 75, 0 5 8 40, 0। আবার 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে কত হবে, 3 5 15, 5 দিয়ে কাটলে কত, আমি এখানটা লিখছি, হ্যাঁ 3 5 এখানটা লিখছি, 3 5 15, 0 5 16 80, আর এখানটায় 12 গুণ করে দাও। এই যে 5 যেটা কেটে এইটা হলো, আমি এখানটা লিখলাম, আমার এখানটা লিখতে হতো, আমি এখানটা লিখলাম। আর এই যে গুণ 12, 12 দিয়ে গুণ করছি, তো 6 দুগুণে 12, শেষে কত আসবে, 2 আসবে। এখানে অপশানে দেখো দুটোর মধ্যে 2 আছে, এই একটা 2 আছে, এই একটা 2 আছে, তো আমার করতে হবে আমার এটা। ঠিক আছে, তাহলে কত হচ্ছে এই জায়গাটা আমার, 6 দুগুণে 12, 2 হাতে আমরা 2 একে 2 একে 3, 32, 2 0 0, 3 দুগুণে 6, ইন্টু 30,000 16, এই 16, 3,000 16, 0 3, 6 3 9, মানে 9 আর 2 আসবে শেষে, দেখো এই দেখো 2 আর 6 আর 3 কত, 9, তারপর শেষে 9 আর 2 আসবে, শেষে 9 আর 2 আছে, এটা অপশন নাম্বার 2। ক্লিয়ার? পরের কোশ্চেনে চলে আসি আমরা।
কি বলেছে দেখো, ডিভিজিবল চ্যাপ্টার থেকে দিয়েছে যে এই সংখ্যাটাকে তুমি কত কত দিয়ে, তোমার কোন সংখ্যাটা দিয়ে ভাগ যাবে। অপশন কি কি দিয়েছে তোমার এখানটায়? অপশন দিয়েছে 7, অপশন দিয়েছে 12, অপশন দিয়েছে 2, অপশন দিয়েছে 2, অপশন দিয়েছে 16। ঠিক আছে, কি কি দিয়ে ভাগ যাবে এটা? দেখো প্রথমত আমি একটা কথা বলি, এই শেষে আমার কত দেওয়া আছে? 7 দেওয়া আছে না, বেজোড় সংখ্যা না? তাহলে এখানে চোখ বন্ধ করে 2 দিয়ে তো ভাগ যাবেই না, 2 দিয়ে কোনো মতেই ভাগ যাবে না এটা, 2 দিয়ে ভাগ যাবে না। আচ্ছা 12 দিয়েও যাবে না, কেন যাবে না? কারণ 12-র মধ্যে 2 আছে, তাহলে এটা 2 দিয়ে তো যাচ্ছে না, তার মানে 12 দিয়েও যাবে না। 16-র মধ্যেও 2 আছে, তাহলে এটা 2 দিয়ে যাচ্ছে না, তার মানে 16 দিয়েও যাবে না, 2 দিয়েও যাবে না, 12 দিয়েও যাবে না, কত দিয়ে যাবে? 7 দিয়ে যাবে। ঠিক আছে, তোমার পুরোটা দেখতে হবে না, পরীক্ষা হলে এইভাবেই করতে হবে। কারণ কিছু কিছু কোশ্চেন তোমার টাইম নষ্ট করবে, এবং কিছু কিছু কোশ্চেন তোমার টাইমটাকে সেভ করতে হবে। সব যে তুমি একদম ডেসক্রিপটিভ ভাবে করবে সেটা কিন্তু না, ডেসক্রিপটিভ ভাবে করতে তোমার সময় হবে না। পরে চলে আসি, আবার দেখো একই অঙ্ক দিয়েছে যে এই সংখ্যাটাকে কত দিয়ে ভাগ যাবে। তাহলে 5457141151 কত দিয়ে যাবে? 10। অপশানে কি কি আছে? 6, অপশানে কি আছে? 7, অপশানে কি আছে? 3। ঠিক আছে, আচ্ছা দেখো 10 দিয়ে তো যাবেই না, 10 দিয়ে যাবে না। ঠিক আছে, 10 দিয়ে যাবে না, কেন? কারণ শেষে শূন্য নেই, 10 দিয়ে যাবে না। আচ্ছা, এবার এটা 2 দিয়েও যাবে না, কারণ শেষে 1 আছে, বেজোড় সংখ্যা। 2 দিয়ে যাবে না মানে 6 দিয়েও যাবে না, 10 দিয়েও যাবে না। হাতে রইল আমার 7 আর 3 অপশন। আমি এবার 3 দিয়ে চেক করব, 3 দিয়ে না গেলে চোখ বন্ধ করে 7 দিয়ে যাবে। ঠিক আছে, তাই 3 দিয়ে আমরা কীভাবে চেক করব? 3-এর রুলস কি? 3-এর রুলস আমি ক্লাসে পড়িয়েছি যে সবগুলো যোগফল যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে সেই সংখ্যা 3 দিয়ে যাবে। তাহলে সবগুলোকে যোগ করো, 5 আর 4-এ কত? 9, 9 আর 5-এ কত? 9 আর 5-এ হচ্ছে 14, 14 আর 7-এ কত? 21, 21 আর 1-এ কত? 22, 22 আর 4-এ কত? 26, 26 আর 1-এ 27, 27 আর 5-এ 32, 1-এ 33, তার যোগফলটা কত হলো? 33 হলো। আর 33-কে 3 দিয়ে ভাগ যায়, তাহলে 33-কে 3 দিয়ে ভাগ যায় মানে এই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ যাবে, তো অ্যান্সার হচ্ছে 3। ক্লিয়ার? পরে চলে আসো। হ্যাঁ, একটা পরিসীমা, এটা আমাদের এটা চেয়েছে, এটা আমাদের মেন সলিউশন থেকে দিয়েছে। ঠিক আছে, পরিমিতি থেকে দিয়েছে। আর সেক্টর ইজ ফর্মড বাই আ সার্কেল। দেখো সেক্টর মানে কি? সেক্টর মানে হচ্ছে, সেক্টর মানে হচ্ছে বৃত্তীয় ক্ষেত্রফল। দেখো এটা হচ্ছে সেক্টর। ঠিক আছে, এই ধরো সেন্টার, এই ধরো টাকা আমরা ক্লাসে করেছি। ঠিক আছে, এটা আমি সকাল এবং বিকেলের ব্যাচে করিয়েছি। তো এটা যদি আমার সেক্টর হয়, যারা আমার স্টুডেন্ট আছো তাদের কাছে এটা কোনো ব্যাপার না, এটা কিন্তু তোমরা দেখলেই পারবে। তারা সেক্টর ফর্ম বাই আস রেডিয়াস, এবং এইখানে রেডিয়াস আছে কত? 9 সেন্টিমিটার। এখানে রেডিয়াস আছে কত? 9 সেন্টিমিটার। এবং সাবটেন্ডিং 18 ডিগ্রি অ্যাঙ্গেল অ্যাট সেন্টার, এবং এই সেন্টারে 18 ডিগ্রি কোণ তৈরি করেছে, এই সেন্টারে 18 ডিগ্রি কোণ তৈরি করেছে। ক্লিয়ার? হোয়াট ইজ দ্য পেরিমিটার? হোয়াট ইজ দ্য পেরিমিটার? তাহলে এই যে সেক্টরে এইটাকে বলা হয় বৃত্তীয় চাপ। এই বৃত্ত চাপের পেরিমিটার কত? এই বৃত্ত চাপে তোমার পেরিমিটার চেয়েছে, এর সূত্র আছে। এর সূত্র কি বলো? এর সূত্র হচ্ছে 2πr ইন্টু থিটা বাই 360। আর এর যদি ক্ষেত্রফলের সূত্র চায় তাহলে কি করবে? পাই আর স্কোয়ার ইন্টু থিটা বাই 360। ঠিক আছে, এটা হচ্ছে সেক্টরের ক্ষেত্রফলের সূত্র, এটা হচ্ছে সেক্টরের ক্ষেত্রফলের সূত্র, এটা হচ্ছে সেক্টরের পেরিমিটারের সূত্র। আমার কাছে পেরিমিটারই চেয়েছে, তো আমি এখানে সূত্রে পুট করি। তাহলে কত হবে? 2 ইন্টু পাই, দেখো ব্র্যাকেটে বলে দিয়েছে পাইয়ের মান 3.14 লিখতে হবে। তাহলে পাইয়ের মান লেখো 3.14, 3.14 ইন্টু আর, আর এর ভ্যালু কত? 9, ইন্টু থিটা, থিটা কত? 18, ডিভাইডেড বাই কত? 360। হয়ে গেল। এবার এটাকে সলভ করো, দশমিক তুলে দাও, বা 10 মিনিট পরে তুলছে, কাটাকুটি করি। 18 দিয়ে কাটি, 18 দুগুণে 36, আর শূন্য 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 10, 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 10, দশমিক তুলে দাও, নিচে দুটো শূন্য বসিয়ে দাও। ঠিক আছে, আচ্ছা 9 দিয়ে গুণ করো এটাকে, 9 দিয়ে গুণ করলে কত হবে? 4 নং 36-এ 6, 4 নং 36, হাতে আমার 3, 9-কে 9 আর 3-এ 12, 2 হাতে আমার 1, 3 নং 27, 27 আর 1-এ 28। নিচে কটা শূন্য আছে? নিচে আমাদের 3টে শূন্য আছে। ঠিক আছে, নিচে আমাদের কটা শূন্য আছে? 3.14 যদি থাকে তাহলে দশমিক দিয়ে বসে 28 পয়েন্ট কত হচ্ছে? না, এখানটা কোথাও একটা সমস্যা হয়েছে। 2 পাই আর,
2 × পাই, পাইয়ের মান এত, আর এর মান কত দেওয়া আছে আমাদের 9 দেওয়া আছে, ঠিক আছে 3.14। আর এখানটা কত দেওয়া আছে 18 ডিগ্রি দেওয়া আছে, 18/360, 18 দিয়ে যদি কাটি 36। ক্লিয়ার? তাহলে এই জায়গাটা দশমিক তুলে দিলাম, দশমিক তুলে আমার কত হলো 0.2, 2 দিয়ে কাটলাম 10, 2 দিয়ে কাটলাম 10, তাহলে 3, এটা যদি আমরা গুণ করি 4 নং 36, শেষে 6 আসবে, কিন্তু 6 দিয়ে আমাদের অপশন 46, 4 নং 36 6, 314, এটা কত 9, ঠিক আছে 4 নং 36 6, হাতে আমার 3, 9 9 আর 3 12, 2 হাতে আমার 1, 3 নং 27 আর 28, ঠিক আছে এটা 28.26 হচ্ছে, 28.26 হচ্ছে এখানটায়, কিন্তু আমাদের অপশানে নেই, কিন্তু আমাদের এখানটা অপশন নেই। 9 সেন্টিমিটার আছে, সেক্টর 18 ডিগ্রি আছে, এই জায়গাটা হচ্ছে আমাদের 18 ডিগ্রি, ঠিকই আছে 18/360। ঠিক আছে, অঙ্কটাকে আমি তোমরা একবার করে আমাকে কমেন্টে জানিও যে কোথায় মিস্টেক হয়েছে, বা তোমাদের যদি কারো মেলে আমাকে এটা পাঠিয়ে দিও, ঠিক আছে। চলো, হয়তো কপি করতে গিয়ে কোথাও হয়তো আমার সংখ্যায় ভুলও হতে পারে, বা কোথাও আমার ক্যালকুলেশন মিস্টেক হতে পারে। পরে অঙ্কে চলে আসি। ইন অ্যান ইলেকশন, এইরকম অঙ্ক প্রত্যেকটা শিফটে দিয়েছে। ইন অ্যান ইলেকশন বিটুইন টু ক্যান্ডিডেটস, দুজন ক্যান্ডিডেটের মধ্যে ইলেকশন হয়েছে, 85% অফ দ্য রেজিস্টার্ড ভোটার্স কাস্ট দেয়ার ভোট, তাদের মধ্যে 85% ভোট দিয়েছে, এবং 4% ভোটস পোল্ড ওয়ার ফাউন্ড ইনভ্যালিড, এবং 4% ইনভ্যালিড। দ্য উইনিং ক্যান্ডিডেট 65% অফ দ্য ভ্যালিড ভোট, যে জিতেছে সে ভ্যালিড ভোটের 65% পেয়েছে, এবং সে 2142 ভোটে জিতে গেছে। হাউ মেনি ভোটার্স রেজিস্টার্ড, তাহলে কতজন ভোটার রেজিস্টার হয়েছিল, দেখো এটা এক লাইনে করবো আমরা। আমি ধরলাম টোটাল ভোটার হচ্ছে n। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো 85% অফ দ্য রেজিস্টার্ড ভোটার্স কাস্ট, তাহলে ভোট দিয়েছে কত 85%। টোটাল যদি আমার n হয়, n এর মধ্যে ভোট দিয়েছে 85%, ভোট দিয়েছে 85%, ঠিক আছে এরা ভোট দিয়েছে, এবং যারা ভোট দিয়েছে তাদের মধ্যে 4% হচ্ছে ইনভ্যালিড। তাহলে দেখো 100-র মধ্যে 4 ইনভ্যালিড, 100-র মধ্যে 4 ইনভ্যালিড, তাহলে ভ্যালিড কত 96, তাহলে ভ্যালিড কত 96 ইন্টু 96/100, এটা হচ্ছে আমার টোটাল ভ্যালিড, এইটা আমার হচ্ছে টোটাল ভ্যালিড, টোটাল ভ্যালিড ভোটের সংখ্যা, ঠিক আছে এটা হচ্ছে আমার টোটাল নাম্বার ভোটের সংখ্যা, টোটাল ভোট এত করেছে, তার মধ্যে ভ্যালিড হচ্ছে এত। এবার কি বলেছে, যে জিতেছে সে 65% পেয়েছে, কত পেয়েছে 65, এই যেটা দেখো ভালো করে, যে জিতেছে সে 65% পেয়েছে, তাহলে যে হেরেছে সে 35% পেয়েছে, যে জিতেছে সে 100-র মধ্যে 65, তো যে হেরেছে সে 100-র মধ্যে 35 পেয়েছে, তাহলে দুজনের মধ্যে ভোটের ডিফারেন্স কত হবে 30, দুজনের মধ্যে ভোটের ডিফারেন্স কত হবে 30, তাহলে টোটাল ভ্যালিড ভোটের মধ্যে দুজনের মধ্যে ডিফারেন্স হচ্ছে 30%, কত 30%, ঠিক আছে সমান সমান, এইটাই বলে দিয়েছে দুজনের মধ্যে ভোটের পার্থক্য হচ্ছে 2142, এইটাই সমান সমান হচ্ছে 2142। এক লাইনে আমার সলিউশন হয়েছে, এক লাইনে আমার সমাধান হয়ে গেল, এক লাইনে আমার ইকুয়েশন তৈরি হয়ে গেল। এবার এটাকে আমরা সমাধান করব। আমার এন এর ভ্যালু চেয়েছে, তাহলে এন এর ভ্যালু যখন চাইবে সব সংখ্যাগুলোকে এই পাশে নিয়ে এসো, তাহলে 2142 ইন্টু, সব উল্টে দাও, এখানে 85/100 আছে, এখানে 85/100 আছে, যখন এখানটা আসবে তখন এটা 100/85 হয়ে যাবে, তখন এটা 100/85 হয়ে যাবে, ঠিক আছে। আর এটা 96/100 আছে, এটা 100/96 হয়ে যাবে, ওটা 100/30 আছে, এটা 100/30 আছে, যখন এখানটা আসবে 30/100 আছে, ওটা 100 ইন্টু 100/30 হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে এন এর ভ্যালু বের করতে হবে, কাটাকুটি করি, 5 দিয়ে কাটি 17, 5 17 কত 85, ঠিক আছে 5 দিয়ে যদি কাটি, 5 দিয়ে কাটলে কত হবে 5 17 85, 5 দিয়ে কাটি 20, 5 দিয়ে কাটলাম 20, এই শূন্য আর এই শূন্য আমি কেটে দিলাম, ঠিক আছে। 17 দিয়ে কাটো, 17 দিয়ে কাটলে কত হবে 126, 126, 17 দিয়ে কাটলে কত হবে 126 হবে। এবার 4 দিয়ে কাটো, 4 24 96, 4 দিয়ে কাটো না 3 দিয়ে কাটো, 4 দিয়ে 3 দিয়ে কাটো, ঠিক আছে দাঁড়াও এক সেকেন্ড, আমি 3 দিয়ে কাটি, 3 দিয়ে কাটি,
তিন চারে 12, 3 দুগুণে 6 হয়ে গেল 42। ঠিক আছে, এবার আমরা কত দিয়ে কাটবো? 96 আর 21 হচ্ছে। 96 আর 21 যদি হয় আমরা এখানটা কাটতে পারি। এখানটা আমাদের কত হচ্ছে? 42 হচ্ছে। 4 দিয়ে যদি না কাটি তাহলে আমাদের 6 দিয়ে যাবে, 7 দিয়ে, আচ্ছা 2 দিয়ে কাটি, 2 দিয়ে কতবার যাবে? 21। ঠিক আছে, 2 দিয়ে কতবার যাবে? 21 বারে যাবে। আর এখানটা কতবার যাচ্ছে? 2 দিয়ে, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 48 হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবার 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটো, 4 বারং 48, 4 দিয়ে কাটো, 4 পঁচিশে 100, 4 দিয়ে কাটো 3, 4 দিয়ে কাটো 25, 3 দিয়ে কাটো 3, 7। তাহলে এখানটা 25 25 625, 25 25, এই যে এই 25 আর হচ্ছে এই 25, 625 ইন্টু 7 গুণ করে দাও। ঠিক আছে, তাহলে গুণ করলে আমাদের কত হবে? এটা 5 7 কত হচ্ছে আমাদের? 25। এটা না, এটা 4 দিয়ে কাটলাম না, 4 দিয়ে কাটলাম 7। তাহলে এখানটা কত? 4 দিয়ে যদি কাটি, 4 বারং 48, একটা কাটাকুটিটা আমার একটু ভুল হয়েছে। এটা আমি আবার কপি করছি। ঠিক আছে, এটা আমার কত হবে? 100/85, 100/85 ইন্টু 100/96, 100/96 ইন্টু, এটা মিলে গেলে তোমাদের অঙ্ক হয়ে যাবে, চাপ নেই, কাটাকুটি হয়তো কোথাও ভুল হয়েছে। 100/30। ঠিক আছে, 100 বাই কত হচ্ছে? 30 হচ্ছে। তার মার্জিনাল ভোল্টেজ জিতে হচ্ছে আমার 100/30। এবার কাটাকুটি করি। এটা হচ্ছে 2142। চলো 5 দিয়ে কাটি, 5 17 85, 5 দিয়ে কাটি, 5 20 100, 17 দিয়ে কাটি, 17 দিয়ে কাটলে কত হবে? 126, 17 দিয়ে কাটলে কত হবে? 126 হলো। আচ্ছা 3 দিয়ে কাটি, 3 দিয়ে কাটি, 3 দিয়ে কাটলে কত হবে? 3 4 12, 3 দুগুণে 6 হলো একটুখানি। আচ্ছা 4 দিয়ে কাটো, 4 দিয়ে যদি কাটি তাহলে এখানটা কত হচ্ছে আমাদের? 4 দুগুণে 8, 4 4 16, 4 দিয়ে কাটি 25। ক্লিয়ার? আচ্ছা আবার আমরা কাটাকুটি করি, এখানটায় 42 আছে, এখানটা কত যাবে? 6 দিয়ে যাবে, 4 6 24, 6 দিয়ে কাটছি 7। ঠিক আছে, 7। আর এখানটা কতবারে যাবে? 4 দিয়ে কাটো 25। এবার ঠিক আছে, এবার 25 25 20, 7 গুণ করে দেবে, গুণ করলে কত হবে? এই জায়গাটা আমাদের শেষে শূন্য আসবে, 8750 আসবে। এবার ঠিক আছে। পরের অঙ্কে চলে আসি। থার্ড প্রপোর্শন রেশিও চ্যাপ্টার থেকে দিয়েছে। রেশিও চ্যাপ্টার থেকে কিভাবে করবো দেখো, ইফ দ্য থার্ড প্রপোর্শন অফ 16 এবং 56 বি এক্স, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স, মানে তৃতীয় সমানুপাতিক চেয়েছে। তৃতীয় সমানুপাতিক আমরা কিভাবে করেছিলাম ক্লাসে? এ ইজ টু বি সমানুপাতিক সি ইজ টু ডি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সমানুপাতিক। এটাকে আমরা বলবো প্রথম সমানুপাতিক, এটাকে বলবো দ্বিতীয় সমানুপাতিক, এটা তৃতীয় সমানুপাতিক, এটা চতুর্থ সমানুপাতিক। তাহলে যখন আমার তৃতীয় সমানুপাতিক বের করতে বলবে, আমি প্রথম ঘরে কত লিখবো? 16 লিখবো। ঠিক আছে, দ্বিতীয় ঘরে কত লিখবো? 56 লিখবো। 56 লিখলাম, সমানুপাতিক সাইন দিলাম। এবার তৃতীয় সমানুপাতিক ঘরে যদি আমি এক্স বসিয়ে দিই তাহলে হবে না, কারণ আমার 4টে ঘরই ফিল আপ করতে হবে, আমার 4টে ঘরই ফিল আপ করতে হবে। তখন কি করব আমি? তখন কি করব? এক্সটাকে মুছে দেবো। মুছে আমি এই জায়গাটায় যে দ্বিতীয় সংখ্যাতে বসেছিল না, একে আমি ডবল বার বসাবো, একে আমি ডবল বসাবো 56। এই 4 নম্বর ঘরে আমি এক্স লিখবো। তোমরা যদি বলো দাদা এটা 4 নম্বর ঘরে এক্স লিখলে চতুর্থ সমানুপাতিক বেরোবে, না এটা তৃতীয় সমানুপাতিক। ঠিক আছে, এই 4টে ঘর ফিল আপ করতে হবে, নাহলে সমানুপাতিক হবে না। এবার এটা করার প্রসেস কি বলো? ক্লাসে বলেছিলাম প্রথম ইন্টু শেষ আর মিডিল ইন্টু মিডিল। তাহলে এটা কত হচ্ছে? 16 ইন্টু এক্স ইজুকাল টু কত হবে? 56 ইন্টু 56, 56 ইন্টু 56। তাহলে এক্স ইজুকাল টু কত হবে? এক্স ইজুকাল টু কত হবে এই জায়গাটা আমাদের? 56 ইন্টু 56 ডিভাইডেড বাই 16। কাটাকুটি করো, 4 4 16, 4 দিয়ে কাটো, 4 14 56, 4 দিয়ে কাটো 14, 14 14 196। তাহলে অপশান নাম্বার 1। ঠিক আছে,
অপশন নাম্বার 1। পরের কোশ্চেনে চলে আসি। টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক দিয়েছে। কি দিয়েছে দেখো, টাইম অ্যান্ড ওয়ার্কে দিয়েছে দেখো, প্রিয়া ক্যান ডু আ সার্টেন পিস অফ ওয়ার্ক 26 ডেজ। আচ্ছা, প্রিয়া একটা কাজ 26 দিনে করতে পারে। প্রিয়া অ্যান্ড বর্ষা, প্রিয়া এবং বর্ষা একসাথে 13 দিনে করতে পারে। তাহলে প্রিয়া এবং বর্ষা একসাথে 13 দিনে করতে পারে, ঠিক আছে। আচ্ছা, অ্যান্ড প্রিয়া, বর্ষা এবং নিশা, এবার আরেকজন যোগ হয়েছে, প্রিয়া, বর্ষা এবং নিশা, এরা তিনজন মিলে একটা কাজ 10 দিনে করতে পারে। কত দিনে করতে পারে বলো? 10 দিনে করতে পারে, ঠিক আছে। তাহলে বলেছে একসাথে যদি কাজ, ইন হাউ মেনি ডেজ প্রিয়া অ্যান্ড নিশা কত দিনে করবে। তাহলে টাইম অ্যান্ড ওয়ার্ক আমি বলেছিলাম, টাইম অ্যান্ড ওয়ার্ক বের করার সূত্র কি আমাদের? টাইম বের করার সূত্র হচ্ছে টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। আমার উপর টোটাল ওয়ার্ক লিখতে হবে, নিচে এফিসিয়েন্সি লিখতে হবে। আগে আমার প্রথম কাজ হচ্ছে লসাগু বের করা। এদের তিনজনের লসাগু বের করলে আমার টোটাল ওয়ার্কটা বেরোবে, ঠিক আছে। তাহলে এদের কত হবে টোটাল ওয়ার্ক? লসাগু করলে 226 হবে, তাহলে 260 হবে। লসাগু 260 হবে, ঠিক আছে। 26 দিয়ে কাটো 10 হবে, 13 দিয়ে করো 20 হবে, আর 10 দিয়ে করো 26 হবে, ঠিক আছে। এটা তাদের এফিসিয়েন্সি বেরোলো। কি বেরোলো বলো? এটা তাদের এফিসিয়েন্সি বেরোলো। এবারে অ্যান্সার কি চেয়েছে, যে টোটাল, তাহলে এইটাকে আমি এই জায়গায় লিখছি, হ্যাঁ এই জায়গায় আমি এটা লিখছি, যে টোটাল ওয়ার্ক বাই কি বলো? এফিসিয়েন্সি। আর টোটাল ওয়ার্কের ঘরে লিখবো আমি 260, টোটাল ওয়ার্কের ঘরে লিখবো 260। আচ্ছা, এই যেটা ক্যাচ করবে, এফিসিয়েন্সি কার লিখবো, ঠিক আছে। এই নিচে আমি ই লিখলাম না, ই ফর এফিসিয়েন্সি। এখানকে এফিসিয়েন্সি আমি তাদেরটাই লিখবো যারা কাজটা শেষ করছে। কাজটা কে কে শেষ করছে? কাজটা শেষ করছে প্রিয়া আর নিশা। তাহলে আমার এফিসিয়েন্সি লাগবে প্রিয়া এবং নিশার এফিসিয়েন্সি লাগবে। তাহলে প্রিয়ার এফিসিয়েন্সি তো আমি জানি 10, প্রিয়ার এফিসিয়েন্সি আমি জানি 10, আমার লাগবে কার এফিসিয়েন্সি? নিশার এফিসিয়েন্সি। তাহলে দেখো এই যে তিনজনের এফিসিয়েন্সি কত? 26। তো এই তিনজনের এফিসিয়েন্সি থেকে প্রিয়া এবং বর্ষাকে বাদ দিয়ে দাও। আমি প্রিয়ার এফিসিয়েন্সি জানি 10, প্রিয়ার এফিসিয়েন্সি জানি 10, ঠিক আছে। এবার আমার নিশার এফিসিয়েন্সি লাগবে। তাহলে নিশার এফিসিয়েন্সি আমরা কি করে বের করব? নিশার এফিসিয়েন্সি আমি বের করব, 20 বাদ দিয়ে দাও, 26 থেকে 20 বাদ দিয়ে দাও। কেন 20 বাদ দেবো? এই জন্যই বাদ দেবো কারণ 20 হচ্ছে পি আর ভি এর এই দুজনের এফিসিয়েন্সি। তাহলে এখান থেকে এই তিনজন থেকে দুজনকে বাদ দিয়ে দাও, 20 বাদ দিয়ে দাও। এর থেকে 20 বাদ দিলে কত বলো? 6। তাহলে 6, তাহলে কত হচ্ছে এটা? 260/16, ঠিক আছে। তাহলে এটা কাটাকুটি করো, 2 দিয়ে কাটো 130, 2 দিয়ে কাটো 8, 2 দিয়ে কাটো 4, 2 দিয়ে কাটো 65। তো এটা কত হচ্ছে? 65/4। ক্লিয়ার? চলো পরের অঙ্ক। টাইম অ্যান্ড ডিস্টেন্সে দিয়েছে, অর্জুন এবং মালাইকা হ্যাভ টু ট্রাভেল দিল্লি টু কানপুর ইন দেয়ার রেসপেক্টিভ কার। অর্জুন এবং মালাইকা কি করছে? তারা ট্রাভেল করছে দিল্লি থেকে কানপুর। এই দিল্লি থেকে ধরো কানপুর যাচ্ছে। অর্জুন ইজ ড্রাইভিং 138, 138 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যাচ্ছে। অর্জুন কত স্পিডে যাচ্ছে? 138 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যাচ্ছে। অর্জুনের স্পিড হচ্ছে 138 কিলোমিটার পার ঘন্টা। যেখানে মালাইকা গতিবেগ হচ্ছে 92 কিলোমিটার পার ঘন্টা। ফাইন্ড দ্য টাইম বাই দ্য মালাইকা টু রিচ কানপুর। তাহলে এই দিল্লি থেকে কানপুর যেতে মালাইকার কত সময় লাগবে? দিল্লি থেকে কানপুর যেতে মালাইকার কত সময় লাগবে? যেখানে অর্জুনের 8 ঘন্টা সময় লাগে। অর্জুনের এখান থেকে এখানে যেতে কত সময় লাগে? 8 ঘন্টা সময় লাগে। তাহলে কিভাবে করব? আমার কাছে কি চেয়েছে ওরা? আমার কাছে ওরা টাইম চেয়েছে। কি চেয়েছে? টাইম চেয়েছে। তাহলে টাইম বের করার সূত্র কি? টাইম বের করার সূত্র হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। টাইম বের করার সূত্র কি? ডিস্টেন্স বাই স্পিড। তাহলে আমরা কার টাইম বের করব? মালাইকার টাইম বের করব। কার টাইম বের করব বলো? মালাইকার টাইম বের করব। তাহলে মালাইকার স্পিডটাকে লিখবো। তাহলে বলো মালাইকার স্পিড কত? মালাইকার স্পিড হচ্ছে না, মালাইকার টাইমটা লিখবো, সরি টাইম চেয়েছে না, কি চেয়েছে জায়গাটায়? হ্যাঁ, তাহলে মালাইকার স্পিড লিখবো। মালাইকার স্পিড তো দেওয়াই আছে। মালাইকার স্পিড কত দেওয়া আছে? 92 দেওয়া আছে। তাহলে মালাইকার স্পিড লিখো 92। এবার আমার যেটা দরকার সেটা হচ্ছে ডিস্টেন্স। যেটা আমার দরকার সেটা হচ্ছে ডিস্টেন্স। তাহলে ডিস্টেন্স কি করে বের করব? দেখো ডিস্টেন্স সমান সমান হচ্ছে স্পিড ইন্টু টাইম। ডিস্টেন্স সমান সমান হচ্ছে স্পিড ইন্টু টাইম। তাহলে এইখানটা অর্জুনের কত সময় লেগেছিল বলো? অর্জুন
1 ঘন্টায় যায় 138 কিলোমিটার, অর্জুন 1 ঘন্টায় যায় 138 কিলোমিটার, তাহলে 8 ঘন্টায় কতটা যাবে? 1 ঘন্টায় 138, তাহলে 8 ঘন্টায় কতটা যাবে? 8 ইন্টু 138, তাহলে কত হচ্ছে এই জায়গাটায়? 8 ইন্টু 138, ঠিক আছে? তো এটা গুণ করো, 8 গুণ করার দরকার নেই, এটা বসিয়ে দাও, 8 ইন্টু 138, ঠিক আছে? যদি কাটাকুটি করি 4 দিয়ে, 4 দুগুণে 8, 4 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 3 4 12, ঠিক আছে? আচ্ছা, এটা পুরোপুরি কাটাকুটি যাবে, 23 দিয়ে যাবে হয়তো, এটা 3 6 18, হ্যাঁ 3 6 6 বাজে 6 দুগুণে 12, তাহলে অ্যান্সার হচ্ছে 12 ঘন্টা। দেখো কি বলেছে, আর ট্রেডার ক্লেমস টু সেল ফ্লোর অ্যাট আ প্রফিট 47%। একজন ট্রেডার সে বলছে আমি 47% প্রফিট করবো, ভালো করে কনসেপ্ট বুঝবো, মেন হচ্ছে কনসেপ্ট, 47% প্রফিট করবে, কিন্তু সে কি করছে 8% কম দিচ্ছে। কাস্টমারকে বলছে 47% আমি প্রফিট করছি, কিন্তু দেওয়ার সময় আবার 8% কম দিয়ে দিচ্ছে, তাই 8%ও তো লাভ। ও কাস্টমারকে বলছে কি 47% আমি দিচ্ছি, লাভ করে নিচ্ছি, কিন্তু এটা কাস্টমারকে বলেই লাভ করছে, কিন্তু কাস্টমারকে আবার 8% কম দিচ্ছে, তার মানে 8% কম দিচ্ছে মানে কি এটা ওর লাভের খাতায় ঢুকে গেল। তার টোটাল লাভ কত হলো? 47 প্লাস 8, 8 সাথে 15, 5 সাত আমার 1, 55 লাভ হলো। টোটাল লাভ কত হলো? 55 হলো। আচ্ছা এইবার দেখো এই জায়গাটা ভালো বুঝবে, তোমার ঘর থেকে যা যাবে তার উপরে তুমি লাভ ক্ষতি দেখবে। একজন বিজনেসম্যান দিনের শেষে লাভ ক্ষতি কার উপরে দেখে? তার ঘর থেকে যতটা গেছে তার উপরে লাভ ক্ষতি দেখে। সে কাস্টমারকে দেওয়ার কথা ছিল 100%, কিন্তু দিয়েছে 8% কম, তা দিয়েছে কতটা? 92%। কতটা দিয়েছে? 92% দিয়েছে। তার ঘর থেকে কত পার্সেন্ট গেছে? 92% গেছে। তার ঘর থেকে 92% গেছে, তার 92-এর মধ্যে লাভ করেছে 55, 92-এর মধ্যে লাভ করেছে 55, শতকরা ইন্টু 100, শতকরা চেয়েছে ইন্টু 100, ঠিক আছে? এইটা কাটাকুটি করে, এটা দেখো রাউন্ড ফিগারে অ্যান্সার বেরোবে না, ঠিক আছে? এটা কিন্তু আমার পয়েন্টে অ্যান্সার বেরোবে, আর এরকম অঙ্কই কিছু আমাদের পরীক্ষা যেটা সময় নষ্ট করার জন্য দেয়। এটা আমি একটা কাজ করছি, ক্যালকুলেট করছি, 55 ইন্টু 100, 55 ইন্টু 100 ডিভাইডেড বাই 92, 59.78, এটা রাউন্ড ফিগার অ্যান্সার 60 হবে, রাউন্ড ফিগার অ্যান্সার 60 হবে, ঠিক আছে? পরীক্ষা হলে এই ভাগগুলো কিন্তু সময় নষ্ট করার মতন দেবে। এটা একটা কাজ করতে পারো তোমরা, অ্যাপ্রক্সিমেট ভাবে ধরেও করতে পারো, অ্যাপ্রক্সিমেট ভাবে ধরেও তোমরা করতে পারো, ক্লিয়ার? যেমন দেখো আমি একটা কাজ করতে পারি, এই জায়গাটা 92 আছে, আমি এটাকে রাউন্ড ফিগারে 100 ধরে নিলাম, কত বাড়িয়ে দিলাম? 8 বাড়িয়ে দিলাম, ঠিক আছে? এটা 8 বাড়িয়ে দিলাম, তাহলে এখানটার একটা হিসেব করে এখানটা 8 বাড়াবে, তাহলে যেখানটা আমার বেশি হবে তার কাছাকাছি অ্যান্সার যাবে, সেটা আমার অ্যান্সার হবে। এবার আইডিয়া করে রাউন্ড ফিগারও করতে পারো অ্যাপ্রক্সিমেট ভাবে ধরে, যেটা আমরা ব্যাংকিং এর ক্ষেত্রে করি। আচ্ছা এবার দেখো আমাদের এজের অঙ্ক দিয়েছে, আগে আমাদের এজের অঙ্ক রেশিও ধরে হয়ে যেত, কিন্তু এখন যা রেলের এজের অঙ্ক দিচ্ছে সব কিন্তু আমাদের ইকুয়েশন বেসড দিচ্ছে, ঠিক আছে? তুমি রেশিও ধরে কিন্তু এখন করতে পারবে না এজের অঙ্কগুলো। তাহলে কিভাবে করবো দেখো, 3 টাইমস মেরিজ প্রেজেন্ট এজ, মেরির বর্তমানে 3 গুণ, মেরির 3 গুণ, ঠিক আছে? এজ 20 ইয়ার্স মোর দ্যান 5 টাইমস ডিয়ার্স প্রেজেন্ট এজ, দিয়ার বর্তমানে 5 গুণ, এদের মধ্যে ডিফারেন্স কত? এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 20 বছর, এবং বলে দিয়েছে অ্যান্ড 2 টাইমস ডিয়ার্স প্রেজেন্ট এজ, বর্তমানে দিয়ার আবার দ্বিগুণ, ঠিক আছে? 2 ইয়ার্স লেস দ্যান মেরিজ প্রেজেন্ট এজ, মেরির আবার বর্তমানে যা হবে তার থেকে ডিফারেন্স হচ্ছে 2 বছর, ক্লিয়ার? আমি আরেকবার বলছি শুনে নাও, মেরির 3 গুণ, মেরির কত গুণ? মেরির 3 গুণ, লিখলাম মেরির 3 গুণ, দেখো মেরির 3 গুণ, এবং 5 টাইমস দিয়া, দিয়ার 5 গুণ, এদের মধ্যে ডিফারেন্স কত? 20, এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে কত? 20, বলতে পারলাম। পরের কনসেপ্টে চলে এসো, 2 টাইমস দিয়ার প্রেজেন্ট এজ, দিয়ার দ্বিগুণ, এবং মেরির বর্তমান, মেরির বর্তমান, এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে এই যে 2 ইয়ার্স, এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 2 ইয়ার্স, তাহলে অ্যান্সার চেয়েছে ডিফারেন্স বিটুইন, বয়সের ডিফারেন্স চেয়েছে, মেরি আর দিয়ার বয়সের ডিফারেন্স কত? তাহলে দেখো এটা আমাদের ইকুয়েশন বেসড কোশ্চেন, এই জায়গায় 3 দিয়ে গুণ করো, এই সমীকরণটাকে 1 দিয়ে গুণ করো, এটাকে 3 দিয়ে গুণ করো,
কেন 3 দিয়ে গুণ করছি? কারণ এখানটায় 3m আছে, এখানটাও 3m বানাতে হবে, তাহলে 3m কেটে যাবে। ঠিক আছে, তাহলে 3 দিয়ে গুণ করো, 1 দিয়ে গুণ করলে এটা কত হবে? 3mই হবে। 1 দিয়ে গুণ করলে যা আছে তাই হবে, 5d হবে, সমান সমান 20 হবে। 3 দিয়ে করবে, 3m হবে, মাইনাস 3 দুগুণে 6d হবে, সমান সমান 3 দুগুণে কত হবে? 6 হবে। ক্লিয়ার? তাহলে এই যেটা আমরা বিয়োগ করব, বিয়োগ প্লাস বিয়োগ, বিয়োগ করলে সাইন চেঞ্জ হয়ে যায়। তাহলে প্লাসে মাইনাসে 3m কেটে গেল, 6d থেকে 5d চলে গেলে একটা d থাকবে, আর 20 থেকে 6 বাদ দিলে 14 থাকবে। তাহলে দিয়ার বয়স 14, দিয়ার বয়স আমরা কত বের করলাম বলো? দিয়ার বয়স আমরা 14 বের করলাম। এবার আমার বের করতে হবে ম্যারির বয়স। ঠিক আছে, ম্যারির বয়স কত? তাহলে আমি এই সমীকরণে ডি এর ভ্যালুটা বসিয়ে দেবো। এই সমীকরণটাকে আমি কপি করি, m-2d সমান সমান হচ্ছে 2। তাহলে আমার মেরির বয়স দরকার না, m-2 ইন্টু ডি, দিয়ার বয়স কত? 14। তাহলে এখানটায় লিখো 14 ইকুয়াল টু কত? 2। তাহলে এম এর ভ্যালু কত? 14 দুগুণ 28, এই মাইনাস 28 ওখানে গিয়ে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 2 এর সাথে এটা করলে কত হবে আমাদের? তাহলে মাইনাস 14 দুগুণ 28, 2 আছে, প্লাস 28 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা কত হয়ে যাবে আমাদের? 28 দুগুণ 30। তাহলে মেরির বয়স কত? 30। মেরির বয়স 30, দিয়ার বয়স 14, তাদের ডিফারেন্স চেয়েছে, বিয়োগ করে দাও। বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে হবে 16। তাহলে অ্যান্সার হচ্ছে 16। ক্লিয়ার? তারপরে অঙ্ক, সিঙ্গেল ডিসকাউন্ট চেয়েছে, সাকসেসিভ ডিসকাউন্টের অঙ্ক চেয়েছে। এই অঙ্ক আমাদের ডব্লিউবিপিতেও আসে, এসএসসিতেও আসে এবং রেলও দিয়েছে। ঠিক আছে, কিভাবে করব দেখো, এই অঙ্ক আমি ক্লাসে অনেকবার করিয়েছি, আগে পরে দিয়ে, লাস্ট ক্লাসেও আমি করিয়েছি তোমাদের প্র্যাকটিস সেটে। আমাদের ক্লাসে যে প্র্যাকটিস সেটগুলো হয় তা আমাদের দেখবে এখানে ম্যাক্সিমাম অঙ্ক আমাদের প্র্যাকটিস সেটে আমি করিয়েছি তোমাদের। ঠিক আছে, আমাদের রেগুলার ক্লাসের প্র্যাকটিস সেট হয়। তাহলে দেখো এইটাকে আমরা কিভাবে করব, আগে আর এখন ধরে করব। এটা সাকসেসিভের সূত্র ধরে করতে যেও না, তাহলে দুভাবে করতে হবে, দুটো স্টেপে করতে হবে। তাহলে 20% ডিসকাউন্ট দিয়েছে, তাহলে 20 বাই কত? 100, 20 দিয়ে কাটো, কত হবে? 1/5। তার মানে দেখো আগে যদি 5 থাকে, এক ছাড় দিয়েছে, 5-এর মধ্যে এক ছাড়, তাহলে কত হবে এখন? 4। ঠিক আছে, তারপরে কত? 25% ডিসকাউন্ট, 25 বাই কত? 100, 25 দিয়ে কাটো, 1/4। তার মানে আগে যদি 4 থাকে, তাহলে এখন 3 কমে গিয়ে, সরি 1 কমে গিয়ে 3 হয়েছে। আগে যদি 4 থাকে তাহলে 1 ডিসকাউন্ট দিয়ে 3 হয়েছে। ঠিক আছে, 15%, 15/100, 5 দিয়ে কাটো, 3×5 = 15, 5 দিয়ে কাটো 20। আগে যদি 20 থাকে, পরে 3 কমে গিয়ে 17 হয়েছে, কারণ সবই ডিসকাউন্ট দিয়েছে না। এইবার গুণ করো। আচ্ছা এইখানে না এই 4 4 কেটে দাও, তাহলে আমার ছোট হয়ে গেল। 5×20 কত? 100, 5×20 কত? 100, 3×17 কত? 51, 3×17 কত? 51। তাহলে ছিল কত আমার আগে? 100, হয়ে গেছে কত? 51। কতটা কমে গেল? ঠিক আছে, কতটা কমে গেল? 49 কমে গেল। কত কমে গেল? 49 কমে গেল। কতর মধ্যে কমে গেল? 100-র মধ্যে কমে গেল। কতর মধ্যে? 100-র মধ্যে। শতকরা চেয়েছি ইন্টু 100, 100 100 কেটে দাও, 49। তাহলে অ্যান্সার হচ্ছে 49। এইভাবে করবে। ঠিক আছে, সিঙ্গেল ডিসকাউন্ট দিলে। আর যদি দুটো সংখ্যা দিত, যদি এখানে 20 আর 25 দিত, তখন আমরা সাকসেসিভের সূত্রে করতাম। সাকসেসিভের সূত্র কি বলো? প্রতিদিন আমরা ক্লাসে করি প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই আর প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100। এটা এই সূত্রে আমরা করতাম যখন আমার যদি দুটো সংখ্যা থাকতো, কিন্তু এখানে 3টে দেওয়া আছে। ঠিক আছে, পরের অঙ্কে চলে আসি। পরের অঙ্কে কি চেয়েছে এখানটায়? 331 আর 345-এর মধ্যে কটা মৌলিক সংখ্যা আছে, প্রাইম নাম্বার, কটা প্রাইম নাম্বার আছে? তাহলে দেখো 331 থেকে 345-এর মধ্যে প্রাইম সংখ্যা কাকে বলে? প্রাইম নাম্বার কাকে বলে? মৌলিক সংখ্যা যেই সংখ্যাকে সেই সংখ্যার অন্য কোনো সংখ্যা ছাড়া কোনো ভাগ যায় না, যেই সংখ্যাকে এক আর সেই সংখ্যা ছাড়া। যেমন ধরো 3, আমি ছোট্ট একটা সংখ্যা নিলাম 3, এই 3কে কি কি দিয়ে ভাগ যায়? এই 3কে 3 দিয়ে ভাগ যায় আর 1 দিয়ে ভাগ যায়, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। তার মানে এটা হচ্ছে একটা মৌলিক সংখ্যা। তাহলে এখানে আমার মৌলিক সংখ্যা বের করতে হবে কটা মৌলিক সংখ্যা আছে। ঠিক আছে, এখানে দুটো মৌলিক সংখ্যা আছে, 331 আর 337, 331 আর 337। দেখো 331 এর 32 আছে, ওটা তো 2 দিয়ে ভাগ যাবে। 332 আছে, এটা তো 2 দিয়ে ভাগ যাবে। 333 আছে, 3 দিয়ে ভাগ যাবে। 334 আছে, 2 দিয়ে ভাগ যাবে। 335 আছে, 5 দিয়ে ভাগ যাবে। তাই এইভাবে দেখে নেবে। ক্লিয়ার? পরের অঙ্কে চলে আসি।
বরুণ কিনেছে সাম ইরেজার অ্যাট দ্য রেট অফ 150 পার ডজন। পার ডজন মানে কি, 12টার দাম 150 টাকায় কিনেছে। 12টার দাম কিনেছে 150 টাকা দিয়ে। 12টা কিনেছে কত টাকা দিয়ে বলো? 150 টাকা দিয়ে কিনেছে। তাহলে একটা কিনেছে কত টাকা দিয়ে? 150/12, কাটাকুটি করো। কাটাকুটি করলে কত হবে? 2 দিয়ে কাটো 6, ঠিক আছে, 2 দিয়ে কাটো 6, 2 দিয়ে কাটো 75, 3 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 3 পঁচিশে 75, 2 দিয়ে ভাগ করলে কত হবে? 12.5। তার মানে এক একটার দাম হচ্ছে 12.5 টাকা। এক একটার দাম কত? 12.5 টাকা দিয়ে কিনেছে। এটা হচ্ছে তার সিপি, এটা হচ্ছে তার সিপি। এবং সে বিক্রি করেছে 18 টাকা দিয়ে। বিক্রি করেছে কত টাকা দিয়ে? 18 টাকা দিয়ে বিক্রি করেছে। তাহলে আমার লাভ কত হয়েছে? দেখো, 18 টাকা দিয়ে বিক্রি করেছি আর আমি কিনেছি 12 টাকা 50 পয়সা দিয়ে। তাহলে আমার লাভ কত টাকা হয়েছে, তাই না? 0, 5, তোমার 6কে 2 3, 5, 5 টাকা 50 পয়সা লাভ হয়েছে, 5.5 টাকা লাভ হয়েছে। তাহলে আমি ক্লাসে বলেছিলাম যে লাভ হোক বা ক্ষতি শতকরা কি করে বের করতে হয়? লাভ হোক ক্ষতি ডিভাইডেড বাই সিপি। লাভ হয়েছে 5 টাকা 50 পয়সা ডিভাইডেড বাই কস্ট প্রাইস। সবসময় ক্ষতি অথবা লাভের শতকরা বের করতে চাইলে কস্ট প্রাইস, প্রফিট হোক লস, ডিভাইডেড বাই, লিখে দিই তোমাদের, প্রফিট হোক লস যেটাই হোক না কেন, ডিভাইডেড বাই সিপি ইন্টু 100। তাহলে তোমার লাভ অথবা ক্ষতির শতকরা বেরিয়ে যাবে। তাহলে আমার লাভ হচ্ছে 5.5 টাকা, আর নিচে লিখবো আমি কস্ট প্রাইস, কত লিখবো? 12.5 টাকা ইন্টু কত? 100। হয়ে গেল, ঠিক আছে। তাহলে প্রফিট পার্সেন্টেজ বের করতে হবে। পয়েন্ট পয়েন্ট তুলে দাও, এই শূন্য কেটে দাও, 25 দিয়ে কাটো, 5 পঁচিশে 100, 25 দিয়ে কাটো 4, 5 দিয়ে কাটো 11, 4 11 44। তাহলে অপশন নাম্বার 3 হলো। পরের অঙ্কে চলে আসি। এলসিএম চেয়েছে, দেখো লসাগু চেয়েছে, সিম্পল লসাগু। এই অঙ্ক আমরা ক্লাসে করেছি। তাহলে 15.4 0.006 এই লসাগু চেয়েছে। কি করবে? পয়েন্ট তুলে দাও, নিচে 0, পয়েন্ট তুলে দাও, নিচে 3টে 0। 3টে 0 কেন বসালাম? কারণ এখানে 3টে সংখ্যা আছে। ক্লিয়ার? এবার লসাগু চেয়েছে। লসাগু চাইলে ওপরেগুলো লসাগু, নিচেগুলো গসাগু করতে হয়। উপরেগুলো লসাগু, নিচেগুলো কি করতে হয়? গসাগু করতে হয়। তাহলে 154/6 লসাগু করলে কত হবে? তুমি দেখতেই পাচ্ছ এখানে সব 462 আছে, তবে এটা লসাগু করলে 462 হবে। ঠিক আছে। নিচে কটা সংখ্যা, নিচে কটা শূন্য আছে? 3টে 0। ঠিক আছে। আচ্ছা, এবার এদের গসাগু করতে হবে। 10 আর 1000-এর গসাগু করতে হবে। 10 আর 1000-এর গসাগু করলে 10 হবে, নিচেগুলো গসাগু করতে হবে। মাথায় রাখবে, যখনই লসাগু করতে বলবে ওপরেগুলো লসাগু করবে আর নিচেরগুলো গসাগু করবে। ঠিক আছে। তা 10 আর 1000-এর লসাগু গসাগু করলে কত হবে? 10। এবার এটাকে 10 দিয়ে ভাগ করে দাও, নিচে একটা শূন্য, তাহলে 1 ঘর পর দশমিক 46.2, 46.2। ক্লিয়ার? আচ্ছা, এই অঙ্কটা আমার একটু এডিট করতে সমস্যা হয়ে গেছে। যা, ঠিক আছে। চলো, কি আছে দেখো, ফাইন্ড দ্য সার্কামফারেন্স। সার্কামফারেন্স মানে কি? পরিধি। অফ দ্য লার্জেস্ট সার্কেল, একটা বড় একটা সার্কেলের পরিধি চেয়েছে, মানে পরিসীমা। দ্যাট ক্যান বি ড্রন কমপ্লিটলি ইনসাইড। ইনসাইড মানে মধ্যে, রেক্টেঙ্গেল। তার মানে কি বলেছে? একটা রেক্টেঙ্গেল আছে, আয়তক্ষেত্র আছে। এই আয়তক্ষেত্রের মধ্যে তুমি একটা বড় একটা বৃত্ত আঁকলে, এই আয়তক্ষেত্রের মধ্যে তুমি একটা বড় একটা সার্কেল আঁকলে, ঠিক আছে। এবং এর মাপ বলে দিয়েছি, সার্কেলের পেরিমিটার কত, পরিসীমা কত, সার্কামফারেন্স কত। আর বৃত্তের পরিধির সূত্র কি? ফটাফট বলো, তোমরা নিজেরা বলতে থাকো। বৃত্তের পরিধির সূত্র কি? 2πr। বৃত্তের পরিধির সূত্র কি? 2πr। ঠিক আছে। এবার বলে দিয়েছে, মাপ দিয়ে দিয়েছে, রেক্টেঙ্গেলের মাপ দিয়ে দিয়েছে 14, 116। তার মানে দৈর্ঘ্য হচ্ছে 116, দৈর্ঘ্য হচ্ছে 116, আর প্রস্থ হচ্ছে 14। বুঝতে পারলাম? তার মানে এই রেক্টেঙ্গেলের মধ্যে যে বৃত্তটা আঁকা হয়েছে তার পরিসীমা চেয়েছে। আর পরিসীমার সূত্র কি? 2πr। তাই 2 ইন্টু পায়ের মান কত? 22/7 ইন্টু আমার দরকার কি? আর এর মান। ভালো করে বোঝো, এইটা আমার 14 হলে, এইটা আমার 14 হলে এইটাও তো আমার 14 হবে। এই নিয়ে তো তোমাদের কোনো ডাউট নেই। এইটা যদি 14 হয় তাহলে এটাও 14 হবে। আর এটা হচ্ছে বৃত্তের ব্যাস, এটা হচ্ছে বৃত্তের ব্যাস। আমার দরকার ব্যাসার্ধ, তাহলে কি হাফ করে দাও 7। ব্যাসার্ধ কত? 7। চলো 7 7 কাটো, 22 দুগুণে 44 অ্যান্সার। কত? 44। ক্লিয়ার? পরে চলে আসো। সিম্পল ইন্টারেস্টের অঙ্ক দিয়েছে। ক্লিয়ার? হোয়াট সাম অফ মানি উইল অ্যামাউন্ট টু 2400।
মানে অ্যামাউন্ট টু মানে কি সুদে আসলে কত টাকা, মানে প্রিন্সিপাল চেয়েছে কত টাকা, অ্যামাউন্ট সুদে আসলে 2400 টাকা হয়ে যাবে, যেখানে টাইম হচ্ছে 5 বছর, যেখানে টাইম হচ্ছে 5 বছর, আর সুদের হার হচ্ছে 4%। দেখো এই অঙ্কটা যদি আমরা সূত্র ধরে করতে চাই তাহলে আমার দুটো স্টেপ করতে হবে। প্রথমত আমার প্রিন্সিপাল প্রথমত আমার এখানে কি বের করতে হবে, এখানটা আমার এক্স ধরে করতে হবে, ঠিক আছে, এক্স ধরে করতে হবে, কিন্তু আমরা সেটা করব না। আমরা দেখো ইজি কনসেপ্টে করবো, যেটা আমি ক্লাসে করাই। এই কনসেপ্টটা আমার স্টুডেন্টরা জানো যে এসআই সমান সমান আর ইন্টু টি, এসআই সমান সমান আর ইন্টু টি। তাহলে আর ইন্টু টি যদি হয়, আর কত 4%, আর টি কত 5, এই দুটোকে গুণ করে দাও, 4×5 = 20, 4×5 কত 20, ঠিক আছে, এটা হচ্ছে আমার এসআই। আর এই ক্ষেত্রে মাথায় রাখবে প্রিন্সিপাল সবসময়ের জন্য 100, প্রিন্সিপাল সবসময়ের জন্য 100। তাহলে এটা হচ্ছে আসল, এটা হচ্ছে সুদ। তা টোটাল দুটো যোগ করলে কি পাবো, সুদ আসল, সুদ আসল যোগ করলে কত হবে 120। আর সুদ আসল কি আমরা ইংলিশে বলি অ্যামাউন্ট। বলতে পারলাম? এইটাই হচ্ছে সিম্পল ইন্টারেস্টের একটা ছোট্ট কনসেপ্ট। এই কনসেপ্টটা ছোট দেখালেও এর মাধ্যমে তুমি অনেক বড় বড় অঙ্ক ইজিলি করতে পারবে, যেখানে তোমার সূত্রে কাজ হবে না। যেখানটা তোমার সূত্র ফেললে এক্স ধরে করতে হবে, সেখানটায় তুমি এই ছোট্ট কনসেপ্টটা যদি করো তাহলে তোমার এখানটা এক্স ধরতে হবে না, তোমার কোনো ফর্মুলা ফেলতে হবে না, জাস্ট কনসেপ্টটা মাথায় রাখো। তাহলে দেখো এখানটা আমাদের অ্যামাউন্ট কত বেরিয়েছে, এটা তো মুখে মুখে হয়ে যাবে, তোমাদের বোঝাচ্ছি তাই এটা আমি লিখে করছি। তাহলে দেখো অ্যামাউন্ট কত 120, আমাদের অ্যামাউন্ট 120, আর ওদের অ্যামাউন্ট কত 2400। তার মানে 120 সমান সমান 2400, 120 সমান সমান 2400, তাহলে 1 সমান সমান কত 2400/120, 2400/120। অ্যান্সার চেয়েছে কি প্রিন্সিপাল, প্রিন্সিপাল কত 100, প্রিন্সিপাল কত ধরেছি 100, তাহলে 100তে কত ইন্টু 100 হয়ে গেল। পরীক্ষার হলে আমি না এইটা করব, না এইটা করব, এগুলো সব আমার মাইন্ডে করব, জাস্ট আমার কাজ অ্যাপ্রোচ হবে এইটুখানি, ঠিক আছে। তাহলে কাটাকুটি করো, এই শূন্য কাটো, 12 দিয়ে কাটো 20, 20 আর 100 গুণ করলে 2000 অ্যান্সার। ক্লিয়ার সবার? চলো পরে অঙ্কে চলে আসি। আমাদের একটা সূচকের অঙ্ক দিয়েছে, শোনো, কোনো কিছু এটাকে বলি, আমি একটা এক্সাম্পল দিই, ধরো 5, 5-এর পাওয়ার ধরো 3, ঠিক আছে, ধরো গুণ আছে 5-এর পাওয়ার ধরো 8, এটাকে আমরা বলবো বেস, এটাকে আমরা বলবো বেস, আর এটাকে বলবো পাওয়ার, এইটাকে বলবো বেস, এটাকে বলবো পাওয়ার। বুঝতে পারলাম? মানে এইখানেও বেস 5, এইখানেও বেস 5, যদি আমার বেস সমান থাকে তাহলে গুণের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারের যোগ হয়। আবার রিপিট করি, যদি বেস আমার সমান থাকে তাহলে গুণের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে আমার যোগ হয়। তাহলে এখানটা বেস কত 5, লিখবে 5 আর যোগ করবে 8 আর 3 11। বুঝতে পারলাম? আচ্ছা, এই গুণের জায়গায় যদি ভাগ থাকতো তাহলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হতো। বুঝতে পারলাম? তাহলে এইটা হচ্ছে সেই অঙ্ক। দেখো এখানে বেস কত 62, এখানে বেস কত 62, এখানে বেস কত 62। ক্লিয়ার? আগে ভাগের কাজ করতে হয়, তাহলে আগে ভাগের কাজ করো। তাহলে এখানেও বেস 62, এখানেও বেস 62, তাহলে পাওয়ারে পাওয়ারে কি হবে মাইনাস হবে, পাওয়ারে পাওয়ারে কি হবে বলো মাইনাস হবে। তাহলে 62 যা আছে লেখো, 3-এর থেকে 2 বাদ দাও, 1 লেখো। ক্লিয়ার? তাহলে আমার ভাগের কাজ শেষ। এবার আমি এটাকে কপি করব, গুণ 62 পাওয়ারে লিখবো -13। ঠিক আছে, আবার দেখো চলে আসলো, বেস আমার 62, বেস আমরা 62, তাহলে পাওয়ারে গুণ আছে, মাঝখানে গুণ আছে, তাহলে একটু আগে আমি কি বললাম, মাঝখানে গুণ থাকলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়। তাহলে এই জায়গাটা কত লিখছি আমি 62 লিখলাম, আর -13 আর 1 যোগ করলে -12, -13 আর 1 যোগ করলে -12, তাহলে 62 পাওয়ার -12, এটাই আমাদের অ্যান্সার। ক্লিয়ার? চলে আসো পরের অঙ্কে। পরের অঙ্ক দেখো কি চেয়েছে, একটা জ্যাকেটের মার্কেট প্রাইস, এই অঙ্ক আমি আগের দিনও ক্লাসে করিয়েছি, জাস্ট আগের সানডেতেই আমি ক্লাসে করিয়েছি, ঠিক আছে। আইবিতেও এই অঙ্ক মানে পার্সেন্টেজ চ্যাপ্টার থেকে এই অঙ্কটা আসেই আসে। দেখো একটা জ্যাকেটের মার্কেট প্রাইস কত 4000 টাকা, একটা জ্যাকেটের মার্কেট প্রাইস 4000 টাকা, এর উপরে প্রথমে ডিসকাউন্ট দিল 32%, তারপরে এর উপরে ডিসকাউন্ট দিল 22%, তাহলে এখন কত টাকা দিয়ে বিক্রি করলো। ক্লিয়ার? তাহলে এই অঙ্কটা আমি কিভাবে বলেছিলাম ক্লাসে, যারা আগের দিন ক্লাসে ছিলে, এইটাকে দু রকম ভাবে বলেছিলাম। একটা হচ্ছে তুমি এভাবে করতে পারো, 4000 ইন্টু 100-র মধ্যে 32 ছাড়, 100-র মধ্যে 32 ছাড়, তাহলে কত হচ্ছে এই জায়গাটা আমাদের 68 ডিভাইডেড বাই 100, ইন্টু আবার 100-র মধ্যে 22 ছাড়, 78/100,
এটা সলভ করো, তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। এই একটা প্রসেস। আরেকটা প্রসেস হচ্ছে আগে পরে দিয়ে, আগে আর এখন 32% ছাড়, তা 32 বাই কত 100, কাটাকুটি করো, 4 8 32, 4 25 100, তাহলে আগে 25 টাকা থাকলে এখন 8 টাকা ডিসকাউন্ট দিয়েছে, তাহলে কত হবে 17 টাকা। আর 22% ছাড়, 22% মানে কত 22 বাই 100, 2 দিয়ে কাটো 11, 2 দিয়ে কাটো 50, আগে 50 টাকা থাকলে এখানটা কত হয়েছে 39, তাহলে এই দুটো গুণ করবে, এই দুটো গুণ করবে, তাহলে এইখানে যেটা বেরোবে আগের ভ্যালু কত 4000, তাহলে এইখানটায় যা বেরোবে সেইটাই সমান সমান 4000, আর এইখানটায় যা বেরোবে সেইটা সমান সমান কত, সেটা এটার ভ্যালু বেরিয়ে যাবে। তাই এই দুরকমভাবে তোমরা অঙ্কটাকে করতে পারো, ঠিক আছে। এটা করলে অ্যান্সার বেরোবে, এটা করলে অ্যান্সার বেরোবে 2121.6। ক্লিয়ার? দ্য অ্যাভারেজ রান স্কোরড বাই আ ব্যাটসম্যান 23 ম্যাচেস ইজ 41। একজন ব্যাটসম্যান, এই অঙ্ক আমি ক্লাসে করি, এখানে ম্যাক্সিমাম আমার ক্লাসে অঙ্ক করানো ম্যাক্সিমাম, কারণ আমি ক্লাসে এই রিসেন্ট পরীক্ষার অঙ্কগুলি আমি ক্লাসে করাই, ঠিক আছে। তাহলে দেখো 23টা ম্যাচের অ্যাভারেজ কত, 23টা ম্যাচের অ্যাভারেজ কত 41 রান, ঠিক আছে। তাহলে টোটাল কত হবে, 23 ইন্টু 41 কত হবে 23 ইন্টু 41, তাহলে কত হচ্ছে এই জায়গাটা আমাদের 23 ইন্টু 4 3 4 12 2 হাতে আমার 1 4 8 9 92 3 4 9 943। আচ্ছা পরের 10টা ম্যাচে কত স্কোর হয়েছে 16, কত হয়েছে 16, তাহলে কত হচ্ছে 160, টোটাল হচ্ছে 160। টোটাল কটা ম্যাচ হলো 33টা ম্যাচ হলো, টোটাল কত হলো 3 6 4 10 9 তোমার 1 1103 হলো, ঠিক আছে। কত হলো 1103 হলো। এবার বলেছে 33টা ম্যাচে অ্যাভারেজ কত। আচ্ছা অ্যাভারেজ বের করার সূত্র কি, ক্লাসে বলেছি টোটাল বাই নাম্বার ভাগ করতে হবে। তাহলে 33টা ম্যাচ, নাম্বার অফ ম্যাচ কত 33, মানে 33 দিয়ে ভাগ করতে হবে, টোটাল রান কত 1103, ঠিক আছে। তাহলে 33 দিয়ে 1103কে ভাগ করে দাও, কত হচ্ছে 1103 ভাগ 3300, ঠিক আছে। এটা কাছাকাছি অ্যান্সার যাবে, এটা অ্যান্সার হচ্ছে 33.42, 33.42 যদি হয়, হ্যাঁ এই যে ঠিক আছে 33.42, ঠিক আছে। পরের অঙ্ক কি বলেছে, ইন কভারিং ডিস্টেন্স অফ 150 কিলোমিটার, একটা ডিস্টেন্স আছে 150 কিলোমিটার, প্রণয় নেয় কত 2 ঘন্টা, প্রণয় নেয় 2 ঘন্টা মোর দ্যান আমন, প্রণয় নেয় 2 ঘন্টা, ধরে নাও এইটা আমনের টাইম, এটা হচ্ছে আমনের সময়, এখান থেকে প্রণয় 2 ঘন্টা বেশি নেয়, কত ঘন্টা বেশি নেয় 2 ঘন্টা বেশি নেয়, ঠিক আছে। প্রণয় ডবল স্পিড, প্রণয় তার স্পিডটাকে ডবল করে দিল, ঠিক আছে। আমি এখানটা স্পিডটাকে লিখছি, প্রণয়ের আগে ছিল স্পিড, আগে ছিল 1, এখন হয়েছে 2, ঠিক আছে। আচ্ছা প্রণয় যখন স্পিড ডবল করে দেয় সে 3 ঘন্টা কম নেয় আমনের থেকে, 3 ঘন্টা কম নেয়, 3 ঘন্টা কম নেয়, ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা স্পিড আগে ছিল 1, এখন 2 করে দেয়, মাথায় রাখবে স্পিডের সাথে টাইম সবসময় ইনভার্স, একটা 1 2 থাকলে এটা 2 1 হবে, ঠিক আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি আগে 2 ঘন্টা বেশি নিত, এখন 3 ঘন্টা কম নিচ্ছে, তার টোটাল দুটো টাইমের গ্যাপ কত 5, আর এখানে দুটো টাইমের গ্যাপ কত 1, এই 1 সমান সমানই 5, এই 1 সমান সমানই 5। তাহলে প্রণয়ের আগে কত সময় নিত, যখন প্রণয়ের স্পিড 1 ছিল তখন তার টাইম লাগতো 2, তাহলে 1 এর ভ্যালু 5 হলে 2 এর ভ্যালু কত হবে 10, 2 এর ভ্যালু কত হবে 10। অ্যান্সার কি চেয়েছে, প্রণয়ের স্পিড চেয়েছে, আর স্পিড বের করার সূত্র বলো ফটাফট, নিজেরা বলতে থাকো মুখে, স্পিড বের করার সূত্র কি ডিস্টেন্স বাই টাইম, আর এখানটায় ডিস্টেন্স তো বলেই দিয়েছে 150, আর টাইম কত 10, কাটাকুটি করো, প্রণয়ের 15 অ্যান্সার, ঠিক আছে। একটা সিম্পলিফিকেশন দিয়েছে। আচ্ছা রুট ওভারের মধ্যে 169 মানে কত 13, কারণ 13 13 169, আমরা 169কে লিখতে পারি 13 ইন্টু 13,
আমরা 169কে লিখতে পারি 13 ইন্টু 13, ঠিক আছে। তাহলে 169 থেকে কত আসবে, 13 আসলো, প্লাস আচ্ছা এখানটা দেখো 144 আছে না, পয়েন্ট পরে দেখো, তুমি আগে দেখো 144, 12 12 144, তাহলে 144কে ভাঙলে দুটো 12 পাই, 144কে ভাঙলে দুটো 12 পাই, রুট ওভারের মধ্যে দুটো 12 থাকলে একটা 12 চলে আসবে, তাহলে রুট ওভারের মধ্যে দুটো 12 থাকলে একটা 12 চলে আসলো। আর এখানে কটা ঘর পর দশমিক আছে, 4টে, তাহলে এখানে 2 ঘর পর দশমিক বসবে। রুট ওভারের মধ্যে যত ঘরের পরে দশমিক থাকবে, রুট ওভারের বাইরে বেরোলে তার হাফ ঘর পর দশমিক বসবে, ঠিক আছে। মাইনাস, আচ্ছা 576 কার স্কোয়ার, 576 হচ্ছে 24 স্কোয়ার, 576 কার স্কোয়ার 24 স্কোয়ার, তাহলে আমি পয়েন্ট পরে ধরছি, 576কে আমি লিখতে পারি 24, 576কে আমি লিখতে পারি 24, আর এখানে কত ঘর পর দশমিক আছে, 2 ঘর পর দশমিক আছে, তাহলে এখানটা 1 ঘর পর দশমিক বসবে, 2.4 হয়ে গেল। এবার 13 আর 0.12 যোগ করলে কত হবে, 13.12, আর 2.4 মাইনাস করে দাও, 2.4 মাইনাস করে দাও, ঠিক আছে। তা বিয়োগ করলে কত হবে, 10.72 হবে। চলে আসো পরের অঙ্ক। সিম্পল ইন্টারেস্ট চেয়েছে, ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট 4000, প্রিন্সিপাল হচ্ছে 4000। যারা আমার স্টুডেন্ট আমার কাছে ক্লাস করো, যে কটা আমি অঙ্ক করাচ্ছি ম্যাক্সিমাম আমার ক্লাসে করানো, ম্যাক্সিমাম, ঠিক আছে। তোমরা কমেন্টে আমাকে জানাবে যে যে আমার ম্যাক্সিমাম আমাদের করানোর মধ্যে কিনা। তাহলে প্রিন্সিপাল কত, 4000 টাকা, ঠিক আছে। রেট অফ ইন্টারেস্ট কত, 6.75%, এবং টাইম এখানটা একটু বিক্ষিপ্তভাবে বলে দিয়েছে, 25শে ফেব্রুয়ারি 2024 থেকে 26শে এপ্রিল 2024। শোনো ভালো করে বুঝবে, 25শে এপ্রিল থেকে, সরি 25শে ফেব্রুয়ারি থেকে 26শে এপ্রিল। 25শে ফেব্রুয়ারি মানে এটা হচ্ছে লিপ ইয়ার, কেন 2024 লিপ ইয়ার সাল, তাহলে এখানে 29 ফেব্রুয়ারি হবে, তাহলে 25 যেদিন তোমার টাকা ইনভেস্ট করবে ব্যাংকে সেদিনেরও ইন্টারেস্ট হয়, আর যেদিন টাকা ম্যাচুরিটি হবে সেদিনের ইন্টারেস্ট হয় না, এই কথাটাকে মাথায় রেখো, ঠিক আছে। তাহলে 25 তারিখে ইনভেস্ট করছে, তাহলে 25, 26, 27, 28, 29, তাহলে ফেব্রুয়ারি মাসে 5 দিন, ফেব্রুয়ারি পরে মার্চ, মার্চের 31 দিন, বলতে পারলাম। আর এপ্রিলের 26 তারিখ পর্যন্ত, 26 তারিখ সকালেই ম্যাচুরিটি হয়ে যাচ্ছে, তাহলে 26 তারিখটা ধরবো না, 26 তারিখ আগে 25 তারিখ পর্যন্ত ধরবো, তাহলে এপ্রিলের 25, এটা যোগ করলে 61 দিন, তা টোটাল কত দিনে ইন্টারেস্ট পাবে, 61 দিনে ইন্টারেস্ট পাবে, ঠিক আছে। তাহলে এসআই বের করার সূত্র কি, এসআই বের করার সূত্র কি, পি ইন্টু আর ইন্টু টি বাই 100, প্রিন্সিপাল কত 4000 টাকা, ইন্টু রেট অফ ইন্টারেস্ট কত 6.75 ইন্টু টাইম কত 61 দিন, ডিভাইডেড বাই সূত্রের 100, এই পয়েন্ট তুলে দাও, আরও 100, 61 দিন, এই জায়গাটা টাইমটা যদি দিনে থাকে তাহলে 365 দিয়ে ভাগ করবে, 365 দিয়ে ভাগ করবে, বুঝতে পারলাম। আর যদি এই টাইমটা যদি মাসে থাকে তাহলে 12 দিয়ে ভাগ করবে, তাহলে কাটাকুটি করো, এই 3টে শূন্য, 2টো শূন্য, 1টা শূন্য, 3টে শূন্য কেটে গেল, 5 দিয়ে কাটো, 2, 5 দিয়ে কাটো, 5 একে 5, 1 17, 3 5 15, 5 5 25, 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, ঠিক আছে। এবার আমরা কত দিয়ে কাটবো, 5 একে 5, 6 দিয়ে না যাবে না, 5 দিয়ে কাটি, 5 দুগুণে 10, 5 7 35, 5 দিয়ে কাটো, 5 দিয়ে যদি কাটি তাহলে কত হচ্ছে, 5 7 35, 1 15, 3 5 15, ঠিক আছে। 5 7 35, 1 15, 3 5 15 হয়ে গেল। এবার কত দিয়ে যাবে এটা, 27 হচ্ছে, 61 হচ্ছে, 7 9 63, 5 দিয়ে কাটলাম, 5 7 35, 1 15, 5 হয়ে গেল। আচ্ছা দাঁড়াও, কাটাকুটি তো অবশ্যই যাবে, 27 ইন্টু 61 টু 2, এটা কাটাকুটি করলে 45 পয়েন্ট সামথিং বেরোবে, এটা রাউন্ড ফিগার অ্যান্সার হবে 45, ঠিক আছে। এটা গুণ করে দেবে, 2 ইন্টু 27 ইন্টু 61 করে 73 দিয়ে ভাগ করবে, ক্লিয়ার। এইবার এনটিপিসিতে এরকম ক্যালকুলেটিভ অঙ্ক দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা সঞ্জনা, কার্তিক, দীপা এত টাকা ইনভেস্ট করেছে,
সঞ্জনা ইনভেস্ট করেছে, কার্তিক ইনভেস্ট করেছে, দীপা ইনভেস্ট করেছে কত টাকা? 1050 টাকা। কার্তিক ইনভেস্ট করেছে কত? 1320 টাকা। আর দীপা ইনভেস্ট করেছে 1730 টাকা। এবার এটাকে রেশিও করে দাও, এটাকে রেশিও করে দাও, 0 0 0, এবং টোটাল প্রফিট হয়েছে 1230 টাকা। তাহলে দীপা কত টাকা পাবে? আমি ধরে নিলাম সঞ্জনা পাবে 105 টাকা, সঞ্জনা পাবে 105 টাকা, কার্তিক পাবে 132 টাকা, আর দীপা পাবে 173 টাকা। তা টোটাল প্রফিট কত? যোগ করে দাও, 5 2 7 3 0, হাতে আমার 1, হাতে আমার 1, 3 1 4, 7 11, হাতে আমার 1, 410 টাকা। কত হচ্ছে? 410 টাকা। টোটাল ধরে নিলাম প্রফিট হয়েছে 410 টাকা। আর টোটাল কোশ্চেনের প্রফিট কত? 1230 টাকা। আমাদের বেরিয়েছে 410 টাকা, ওদের 1230 টাকা। তাহলে একের ভ্যালু কত? ডিভাইডেড বাই 410 টাকা। ঠিক আছে, একের ভ্যালু কত? 410 টাকা। অ্যান্সার চেয়েছে দীপার শেয়ার কত? দীপারটা কত আছে? 173। তাহলে ইন্টু 173, ইন্টু 173। এটা দিয়ে কাটো 0, এটা দিয়ে কাটো 3, 3 দিয়ে 173কে গুণ করো, 173 ইন্টু 3, 3 তিরিকে 9, 3 17 51, 519, 519। ঠিক আছে। আচ্ছা, এ ক্যান লে রেলওয়ে ট্র্যাক বিটুইন, এ একটা কাজ করতে পারে 22 দিনে, এ একটা কাজ করতে পারে 22 দিনে, বি একটা কাজ করতে পারে 11 দিনে, এবং সি এর সাহায্যে, এ বি সি, সি এর সাহায্যে তারা করতে পারে 5 দিনে। তাহলে সি একা কত দিনে করবে? একদম পাতি অঙ্ক। তাহলে এই অঙ্ক আমি একদিনও ক্লাসে করিয়েছিলাম। তাহলে দেখো টাইম চেয়েছে, একটু আগে আমরা করলাম, টাইম চেয়েছে টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। আমার টোটাল ওয়ার্ক কী করে বেরোবে? লসাগু করতে হবে। লসাগু করলে কত হবে? এটা 22 হবে, 5 10 7 মানে 110 হবে। ঠিক আছে, 110 হবে। 22 দিয়ে করলে কত হবে? 5 হবে। 11 দিয়ে করলে কত হবে? 10 হবে। 5 দিয়ে করলে কত হবে? 22 হবে। টোটাল ওয়ার্কের ঘরে কত লিখবো? 110 লিখবো। ডিভাইডেড বাই এফিসিয়েন্সি কারটা লিখবো? কি বলেছিলাম? যে কাজটা শেষ করবে তার এফিসিয়েন্সি লিখবো। আর কাজটা কে শেষ করছে? সি শেষ করছে, তাহলে সি এর এফিসিয়েন্সি লিখবো। তাহলে আমার এই তিনজনের এফিসিয়েন্সি তো 22, তার থেকে এ আর বি কে বাদ দিয়ে দাও। এ আর বি কত? 15, তাহলে 15 বাদ দিয়ে দাও। 15 বাদ দিলে কত হবে? 7। তাহলে 110/7, 110 কত? 7, 110/7 ভাগ করে দেবে, অ্যান্সার মিলে যাবে। ঠিক আছে, সোজা অঙ্ক ছিল। লাস্ট অঙ্ক আমাদের ক্লাসে, হোয়াট ইজ দ্য মিডিয়ান? মিডিয়ান মানে কি? মধ্যমা। মিডিয়ান মানে কি? মধ্যমা। কি করবে? ছোট থেকে বড় সাজাবে। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্যাটিস্টিক চ্যাপ্টার থেকে দিয়েছে। মিন, মিডিয়ান, মোড আমি ক্লাসে করিয়েছি। মিন, মিডিয়ান, মোড রেলে আসে, এসএসসিতেও আসে। ছোট থেকে বড় সাজাবে। প্রথমে ছোট কে আছে বলো? প্রথমে ছোট আছে 17, লেখো 17। তারপরে কে আছে? 20, লেখো 20। 17 20, তারপরে কে আছে? 21, লেখো 21। তারপরে কে আছে? 27, লেখো 27। তারপরে কি আছে? 35, 35, লেখো 35। তারপরে কি আছে? 41, লেখো 41। তারপরে কে আছে? 42, লেখো 42। তারপরে কে আছে? 49, লেখো 49। তারপরে কে? 76, লেখো 76। তারপর কে? 95, 95। ক্লিয়ার? ছোট থেকে বড় সাজালাম। কটা সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11টা সংখ্যা আছে। আমার কটা হচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9 10টা। একটা মিস হয়ে গেছে, কোনটা বসেনি? 17 লিখলাম। এখানে কটা আছে? 2 3 4 5 6 7 8 9 10 11। আমি কত লিখেছি? 1 2 3 4 5 6 7 10টা লিখেছি, একটা মিস হয়ে গেছে, দাঁড়াও। 17 লিখলাম, 17 লিখলাম, 20 লিখলাম, 20 লিখলাম। ঠিক আছে, 17 লিখলাম, 20 লিখলাম, তারপর কত লিখলাম? 17 20, তারপর কত লিখেছি? 21 লিখেছি। তারপর কত লিখেছি? 27 লিখেছি, 27 লিখেছি। তারপর কত লিখেছি? 35 লিখেছি। তারপরে কত লিখেছি? 41 লিখেছি। 41-এর পরে 42 লিখেছি। ঠিক আছে, তারপরে 49 লিখেছি। তারপরে 76 লিখেছি। ও 68 লিখিনি, এখানটা 68 হবে, 68।
ক্লিয়ার? আচ্ছা, তাহলে টোটাল 11টা হয়ে গেল। যখনই এরকম সংখ্যা হবে না, মাঝখান দিয়ে ভাগ করে দেবে। 11টা মানে কি, এখানে 5টা এখানে 5টা, ঠিক আছে? তাহলে এখানে 5টা এখানে 5টা, 5টা 5টা 10টা ভাগ হয়ে গেল, আর মাঝখানে 11টা পড়ে রইলো। তাহলে দেখো 1 2 3 4 5, আর এখানে 5টা কেটে দাও, 1 2 3 4 5, তাহলে মাঝখানে কে পড়ে রইলো? 41। তাহলে অ্যান্সার হবে 41। ঠিক আছে, অ্যান্সার কত হবে আমাদের? সরি, এটা 41.5 আছে, এটা 41। ক্লিয়ার? তাহলে এই গেল আমাদের এনটিপিসির অঙ্ক। এইভাবে আমি ম্যাক্সিমাম শিফটের অঙ্ক আমি করে দেবো, যেটা তোমাদের আপকামিং রেলের এনটিপিসি বলো, রেলের গ্রুপ ডি বলো, যা যা রেলের পরীক্ষা আছে সব পরীক্ষা তোমাদের হেল্প করবে। এবং যারা আমার স্টুডেন্ট আছো তাদের কাছে এই অঙ্কগুলো কিছুই না, প্রত্যেকটা অঙ্ক আমার পড়ানোর মধ্যে ক্লাসে প্রত্যেকটা অঙ্ক আমি প্র্যাকটিস করিয়েছি। ঠিক আছে, তাহলে এইটুকুনি থাকলো আজকে। আমরা পরের ক্লাসে পরের শিফটের অঙ্ক আমরা দেখে নেব।